আশাকে উচিত শিক্ষা দিয়ে কমলিনীকে সঠিক বিচার পাইয়ে দিল অয়নদীপ। হ্যাঁ বন্ধুরা, এমনটাই দেখতে পাবেন। বিস্তারিত জানতে ভিডিওটিতে লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেখতে থাকুন। গল্পের শুরুতে দেখা যাবে অয়নদীপ বলছে কমলিনী দেবী তার প্রথম স্বামী অফিসিয়াল বিয়ের পরে অফিসের কাজে একটা দূরে ট্যুরে যান। আর তখন বলছে এবং সেখান থেকে খবর আসে যে তার স্বামী সেখানে একটা দুর্ঘটনায় মারা গিয়েছে। আর তখন সবাই এর জন্য ভেঙে পড়েছিল। এরকম একটা ঘটনার পর রাখতে হবে যে কমলিনী দেবী কিন্তু তার বয়স্ক শাশুড়িকে কিন্তু ফেলে যাননি। তাদেরকে সারাটা জীবন আগলে রেখেছে। তার সন্তানদেরকে সামলিয়েছে, পড়ালেখা সমস্ত কিছু করে সুশিক্ষিত করেছে সন্তানদেরকে একা দায়িত্ব নিয়ে। স্বতন্ত্র বোস অবশ্যই তখন তার বন্ধু ছিলেন, সেও তাকে সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছিল। দেখুন ইউর অনার, একজন একজন গৃহ মহিলা হিসেবে স্বতন্ত্র বোসকে তখন বিয়ে করতেনই পারতেন, বা 17 বছর আগেই বিয়ে করতে পারতেন। তখন কিন্তু কারো কিছু বলারই ছিল না। কিন্তু সেই সময় দাঁড়িয়েও কিন্তু তেমন সিদ্ধান্ত নেয়নি। আর এই 20 বছর পর, এই যে কতদিন আগেই তার সে স্বামী ফিরে এসেছে, সে মারা যায়নি। আর সে এসে বলতে চায় যে তাকে নাকি বিয়ে করতে চায়। আর কমলিনী দেবী এত বছর পর তাকে কেনই বা বিয়ে করবে? দেবী কিন্তু খুব ভালো করেই জানতেন যে তার বর নিখোঁজ হয়নি, স্বামীর সাথে একজন মহিলার সম্পর্ক আছে। তার কারণ হচ্ছে যেদিন উনার স্বামী হারিয়ে যায়, তার কিছুদিন আগেই চিঠি পায় ওনার একটা মহিলার কাছ থেকে, ওনার স্বামী যার সাথে সম্পর্ক। আর তখন বলছে তার জন্যই তার স্বামী ছেড়ে চলে গিয়েছে, সেটাও খুব ভালো করে বুঝতে পারে। কিন্তু সে কথাটা কিন্তু কাউকে বুঝতে দেননি, সবার থেকে আড়ালে রেখেছে কমলিনী দেবী। সম্মান জড়িয়ে আছে তার জন্যই কিছু বলেননি। তিনি সারাটা জীবন কষ্টের মধ্যে উনি ওনার শাশুড়ির সাথে কাটিয়েছেন। ওনার ননদ এখানে আছে, ননদ চাইলে কিন্তু সেও সাক্ষী দিতে পারবে, সেও তো তার সাথেই ছিল। আর তখন এই সমস্ত কথা অন্য পাশে শুনে তো বর্ষা একটু ভয় পেতে থাকে। আর তারপর দেখা যাবে এই স্বামী আসার কয়েকদিনের মধ্যেই দেখা যায় যে ওনার স্ত্রীও চলে এসেছে। আর ওনার স্ত্রীর সাথে একটা ছোট্ট বাচ্চাও এসেছে, একটা মেয়ে বাচ্চা, যাকে তারা সন্তান হিসেবে দাবি করেন। দিন পর একটা ফ্লড কেসে ফেঁসে সেই স্বামী আর সেই স্ত্রী ফেলে যায়, আর সেই অসহায় বাচ্চাটি অসহায় হয়ে যায়। কিন্তু সেই স্বামীর বাচ্চা বলে যাকে পরিচয় দেওয়া হয়েছিল, কমলিনী দেবীর মনটা এতই নরম, এতই ভালো যে সেই বাচ্চাটাকে কমলিনী দেবী ফেলে দিতে পারেননি। সেই বাচ্চাটাকে নিজের দায়িত্বে একটা হোমে ভর্তি করেছেন এবং নিয়মিত যাতায়াত করেন, তার খোঁজ খবর নেন। বলে যে এই যে কমলিনী দেবী এতটা বছর কষ্ট করেছে, তার পরে কিন্তু তার সাথে সবসময় এই স্বতন্ত্র বোস ছিল। আর আমার মনে হয় যে স্বতন্ত্র বাবু, যিনি কিনা তার সুখে দুঃখে এতটা বছর পাশে থেকেছেন, তার তার দিকে হাত বাড়িয়ে দিয়েছেন। এবং এবার তো তাকেও একটু দেখার দরকার, তারও তো একটু বয়স হয়েছে। ধর্মবোধ আপনি একটু খুব ভালো করেই জানেন যে কারো পাশে যদি থাকতে হয় খুব ভালো করে, তাকে যদি টেক কেয়ার করতে চাই, বিবাহ ছাড়া কিন্তু কোনো উপায় নেই। কারণ সমাজও তো আছে, সমাজে কিন্তু নানান রকম কথা ওঠে, নানান রকম কথা বলে। আর তখন এতগুলো বছর পরে কমলিনী দেবী আর স্বতন্ত্র বোস সিদ্ধান্ত নেন যে তারা এবার বিয়ে করবেন। তারা বিবাহ বন্ধনে আবদ্ধ হয়ে যান। আর সেই সময় থেকেই বড়সড় একটা অশান্তি শুরু হয়ে যায়। তার কারণ হচ্ছে কমলিনী দেবীর বড় পুত্র রুদ্র তার স্বতন্ত্র বোসের বিয়েটা মেনে নিতে পারেননি। স্বতন্ত্র বোসের সাথে বিবাহর এই সম্পর্কটা মেনে নিতে পারেননি এবং তার বাপের বাড়ির দোহাই দিয়ে কিন্তু নানান রকম বাড়াবাড়ি অশান্তি করেছেন। অশান্তি একটা পরিবেশ তৈরি করেছে। কমলিনী দেবীর বড় ছেলে রুদ্র, যার স্ত্রী বর্ষা দেবী, ইনি বিশেষ করে ওনার মায়ের সাথে স্বতন্ত্র বোসের সম্পর্কটা মেনে নিতে পারেননি। একদম বাড়িতে অশান্তিতে একদম ভরে রেখেছে। আর বলে এই বিষয়ে আপনাকে, ওনার যে পিছনে ব্যাকগ্রাউন্ডে সমস্যা রয়েছে, উনি যে অনেক কিছুই করেছে, সেই ব্যাকগ্রাউন্ডে অনেক কিছুই রয়েছে, এখানে কিছু ডকুমেন্টস রয়েছে, এগুলো আপনাকে দিচ্ছি। এগুলো আপনি দেখার পর বুঝতে পারবেন যে এই মহিলা কত দূর যেতে পারেন, কত কিছু বানাতে পারেন। এবং কি এই অশান্তি জেনে একটা সময় কমলিনী বোসের বড় পুত্র বাড়ি থেকে চলে যায়। কমলিনী দেবী এই যে ছেড়ে চলে গিয়েছেন, তার কিন্তু খুব কষ্ট হয় বলে এই যে স্বতন্ত্র বোসের মনটা এতটাই নরম যে সে এই সমস্ত দেখতে পায় না। এই সমস্ত দেখতে না পেয়ে তখন এই জন্য স্বতন্ত্র বোস তাদের হাতে পায়ে ধরে তাদেরকে বাড়িতে ফিরিয়ে নিয়ে আসে। আর এটাই বলতে হবে যে এই বাড়িটা কিন্তু স্বতন্ত্র বোসেরই বাড়ি। কমলিনী দেবীর কাছে তার সন্তানকে ফিরিয়ে দেয়। ঘটনা চক্রে তার সন্তানের সাথে রুদ্র মুখার্জি,
তার সাথে বর্ষা দেবীও বাড়িতে ফিরে আসেন। ইতিমধ্যে কয়েকদিন আগে স্বতন্ত্র বাবুর ইনস্টিটিউটে একটি অনুষ্ঠান হয়, আর সেখানে বাড়ির সবাই বাড়ির সবাই চলে যায়, আর বাড়িতে শুধু দুই একজন মানে বয়স্ক লোক ছিল, আর মধ্যে বর্ষাও দেবীও বাড়িতে ছিল। যখন একসাথে রাস্তায় বেরিয়ে যায়, আর তখনই স্বতন্ত্র বোসের মনে পড়ে যায় যে বাড়িতে একটা ফাইল রেখে গিয়েছেন। তার জন্য স্বতন্ত্র বোস বাড়িতে ফিরে আসে। আর বাড়িতে যখন ফিরে আসে, তখন বাড়ি ফিরে এসে উনি দেখতে পায় যে ওনাদের ব্যক্তিগত ঘরে, অর্থাৎ স্বতন্ত্র বোস আর কমলিনীর ব্যক্তিগত ঘরে বেডরুমে বর্ষা দেবী বসে আছেন। আর কমলিনী দেবীর যত গহনা আছে, যত শাড়ি আছে, সবকিছু সে এলোমেলো ভাবে দেখছে, সেগুলো সমানে ঘাটে, আর গুলো হাতানোর চেষ্টা করছিলেন। তখন এ কথা শুনে লজ্জা পেয়ে যায় বর্ষা, নিজের মুখটা চেপে ধরে, কিছুতেই কি করবে কিছুই বুঝে উঠতে পারছে না। আর তখন দেখা যাবে অয়নদীপ বলে, ঘটনাটা কিন্তু স্বতন্ত্র বোস নিজেই বলেনি। আর তখন বলতে থাকে, স্বতন্ত্র বাবুর ফোনে ক্যামেরাটি কিন্তু চালু হয়ে যায় সেই সময়, ভাগ্যবশতই কিন্তু হয়তোবা চালু হয়ে যায়, উনি ইচ্ছে করে চালু করে, সমস্তটাই রেকর্ড হয়ে যায়, ধরা পড়ে যায়। লোক লজ্জার ভয়ে সমস্ত বিষয়টাই কিন্তু স্বতন্ত্রবাবু চেপে যায়। বিষয়টা পারিবারিকভাবে নিজেদের মধ্যেই মিটিয়ে নেন। তো বর্ষা দেবী কোনো রকম ভাবেই রাজি হননি, উনি তো অন্যভাবে কিভাবে ফাঁসাবেন সেই চিন্তাটাই করছিলেন। এর জন্য জানতে পেরেছি যে বর্ষা দেবী সেই কেসটা উইথড্র করেছে, হয়তোবা নিজের কুকীর্তি ধরা পড়বে বলেই উইথড্র করেছে। আপনি হয়তো জানেন যে পরবর্তী পর্বে ওনার ইনস্টিটিউটেও কিন্তু বর্ষা দেবী একটা মামলা করেন, আর সেখানে ইন্টারন্যাশনাল কমিটির কাছেও মামলা করেন, সেখানে বিচার সভা বসেন। কিন্তু অদ্ভুত বিষয় হচ্ছে, সেখানে স্বতন্ত্র বাবুকে কিন্তু কোনোভাবেই দোষী সাব্যস্ত করে না, উনিও কিন্তু সেখানে বেকসুর খালাস পেয়ে যান। বারবার এক কথা বলেছেন যে ওনার স্বামী যেহেতু বাড়ি থেকে চলে গিয়েছেন রেগে গিয়ে, ওনার এত বড় একটা কাণ্ড ঘটেছে ওনার মায়ের সাথে। এরপর দেখা যায় বর্ষা দেবী বারবার করে কিন্তু রুদ্রবাবুকে বারবার করেই বলেন যে এই কেসটা উঠে নিতে চায়, এই কেসটা উইথড্র করে নিতে চায়, একটাই শর্ত, যদি না ওনার সাথে ওনার হাজবেন্ড রুদ্রবাবু সে যদি বাইরে গিয়ে থাকে, সে যেন আর বাড়িতে না যায়, বর্ষা দেবীর সাথেই থাকে, একা তারা সংসার করতে চায়। আর সে রাজি হয়নি, তাই উইথড্র করে। সন্দীপ বলছে, স্যার মাথায় রাখবেন, এটা কিন্তু প্রচন্ড ভাবে ওনাকে হুমকি দেওয়া, উনি যদি আবার ফিরে আসে ঘর সংসার শুরু করে দেয়, তাহলে এই কেসটা উইথড্র করবে, এটাই বলেছে বর্ষা দেবী। আর তখন বলে, এবার আপনাকে এই জন্যই আমরা এখানে বিচার সভায় উপস্থিত হয়েছি। এবার হয়তো প্রশ্ন আপনাদের সামনে সবাইকে, প্রথম প্রশ্ন হবে আমার, যে বর্ষা দেবীকে বর্ষা দেবীকে যে কমলিনী দেবী টর্চার করেছে, তার কোনো কি প্রমাণ আছে বর্ষা দেবীর কাছে? কোনো এভিডেন্স আছে কি? কোনো প্রমাণ কি রেখেছে? এটা তো এতগুলো মানুষ ছিল, তারা কি দেখেছে কখনো যে টর্চার করেছে? আর বর্ষা দেবীর সাথে তো বর্ষা দেবীর বাড়ির লোকও আছে। আপনাদের হাতে কি কোনো প্রমাণ আছে স্যার যে এমন কোনো ঘটনা ঘটেছিল? না, কোনো প্রমাণ নেই। তখন তো বর্ষা ভয় পেয়ে যায়, ভয় পেয়ে তার বাবার দিকে তাকায়, তার বাবা হাত দিয়ে ইশারা দিয়ে সান্ত্বনা করার চেষ্টা করতে থাকে। এরপর দেখা বলছে, এই যে বর্ষা দেবী বারবার অভিযুক্ত করছে কমলিনী দেবীকে, যে কমলিনী দেবী নাকি ওনাকে টর্চার করেছে। আমি তো বরং বলবো উল্টোটা হয়ে এসেছে, বর্ষা দেবী উল্টো কমলিনী দেবীকে বহু বছর ধরে যবে থেকে বিয়ে হয়ে এসেছে, উনি বরঞ্চ দিনের পর দিন কমলিনী দেবীকে নয়, বাড়ির সবাইকে মেন্টালি ভাবে টর্চার করেছে, একদম তাদের জীবনটা বিষিয়ে দিয়েছে। আর তখন হচ্ছে আমার পরের প্রশ্ন, কোর্টে আসার আগে আমি তো উপস্থিত ছিলাম না, আমি শুনলাম যে বর্ষা দেবী বলেছেন এখন উনি এই কেসটা উইথড্র করতে চাইছেন। বড় একটা অভিযোগ, বর্ষা দেবী যদি থাকেন ওনার এগেইনস্টে, তাহলে সেই কেসটা এখন উইথড্র করতে চাইছেন কেন? এটা তো হওয়ার কথা নয়, অবাক লাগছে না? আর তখন দেখা যাবে বলতে থাকে, ইওর অনার, আমার শেষ প্রশ্ন হচ্ছে একই সাথে, যে কোনো অপরাধীকে আড়াল করতে গিয়ে যেন নির্দোষ মানুষকে, অসহায় মানুষকে এই আদালতে যেন শাস্তি পেতে না হন। এটা একটু বিচার করে দেখবেন। আপনাকে আমি সমস্ত প্রমাণ ডকুমেন্টস দিয়েছি। এবার আপনিই বিচার করুন। আর তখনই দেখা যাবে জজ সাহেব বলতে থাকে, কমলিনী দেবী, আপনি একটু বসুন, আমি স্বতন্ত্র বোসের সাথে কথা বলতে চাই। আর তখন দেখা যাবে কাঠগড়ায় নতুনকে ডাকা হয়। নতুন তখন কাঠগড়ায় আসে। জজ সাহেব দেখা যায় নতুনকে বলতে থাকে যে আপনি কি করেন? আর তখন বলে, আমি একজন এই ইনস্টিটিউটে আমি পড়াই, অনেক কিছুই করি। আর তখন
আর আরো বলছে যে আপনার এগেইনস্ট এ যে হ্যারাসমেন্ট হয়েছে তাতে অভিযোগও হয়েছিল। আর তাতেই আপনি বেকসুর খালাস হয়েছেন। এই কথাটা কি সত্যি? আর তখন নতুন বলে, "হ্যাঁ স্যার, সত্যি।" আর তখন বলে, "তা না হলে আজকে আমি অন্য জায়গায় ছিলাম, মানে থাকতাম। এই জায়গাতে থাকতাম না।" আর তখন বলে, "আপনি কি এই মানে বিবাহটা করেছেন কমলিনী দেবী সেখানে ছিল না।" তাই বলে, "কিন্তু না জানলেও আমিও একজন অ্যাডাল্ট আর কমলিনী দেবীও একজন অ্যাডাল্ট। এই বিয়েতে আমাদের দুজনেরই সম্মতি ছিল। খুব স্বাভাবিক যে এই বয়সে এসে আমরা এই বিয়েটা নিয়ে অনেকেরই আপত্তি থাকতে পারে। সেরকম অনেকেই আপত্তি করেছেন। বিশেষ করে কমলিনী দেবীর বড় ছেলে রুদ্র, রুদ্র মুখার্জি করেছে। এই বিয়ে নিয়ে গুরুতর আপত্তি ছিল। তো বাকি ২ সন্তান তারা কিন্তু আমাদের এই বিয়েটা মানে মেনে নিয়েছে। আর তখন বলে, "বাকি ২ সন্তান কি এখানে আছেন?" আর তখন বলে, "হ্যাঁ স্যার আছে।" এরপর বলে, "আমি কি তাদের সাথে কথা বলতে পারি?" এরপর বলে, "নিশ্চয়ই।" আর তখন দেখা যাবে এদিকে মিঠিকে জিজ্ঞেস করা হয়, "আপনাদের কি এই বিয়েটা নিয়ে কোনো আপত্তি ছিল?" তখন বলে, "একেবারেই না। আমার মায়ের সঙ্গে এই ভদ্রলোকের বিয়েটা যদি না হতো, তাহলে এনাকে আমি অনেক আগেই উনাকে আমার বাবার জায়গাটা দিয়েছিলাম। কারণ ছোটবেলা থেকে তো বাবা বলে আমি কাউকে চিনি না। বাবা বলে আমি কাউকে পাইনি কাছে। এই লোকটাকেই পেয়েছি। আমার পড়াশোনা, আমার যাবতীয় শিক্ষা, বড় হয়ে ওঠা, আমার মানুষ হয়ে ওঠা সবকিছু ঘিরেই হচ্ছে এই মানুষটা। এই মানুষটার হাত ধরেই হয়েছে। এ আমার নয়, আমার ভাইয়াদারও।" আর তখন বাবুলকে জিজ্ঞেস করে, "আপনিও কি সে কথা বলবেন?" এরপর বলে যে, "হ্যাঁ, হ্যাঁ স্যার একই কথা বলব। একবার নয়, ১০০ বার আমি একই কথা বলব।" আর আমরা ভাগ্যবান যে উনার মতো একজন মানুষের সাথে আমাদের পরিচয় হয়েছে। উনাকে বাবা হিসেবে পেয়েছি। উনি আজকে সত্যি আমাদের বাবা হয়ে উঠেছে। উনি আজকে আমাদের মাথার ছাদ। রুদ্র তখন বলে, "স্যার আমি একটা কথা বলতে চাই।" তখন বলে, "আপনি?" এরপর বলে, আমি হচ্ছে কমলিনী দেবীর বড় ছেলে রুদ্র, যার এই বিয়েতে প্রবল আপত্তি ছিল।" বলে, "হ্যাঁ বলুন আপনার কি মতামত?" আর তখনই দেখা যাবে রুদ্র বলতে থাকে, "স্যার আজকে স্যার একটা জিনিস আমি বুঝতে পেরেছি। আমার জীবনে আমি অনেক বড় ভুল করেছি। হ্যাঁ স্যার, অনেক বড় ভুল করেছি। আজকে এই বাড়িতে যত অশান্তি, যত সমস্যা সবকিছু আমার জন্য। সবকিছুই আমার জন্য হয়েছে। আর বলে আমি একটা ভুল মানুষকে বিয়ে করেছি। আজ আমার ভাই-বোনদের থেকেও আমি আরো বেশি করে বিশ্বাস করি স্যার। আমার মা জীবনে যা ভালো কাজ করেছে তার মধ্যে সবথেকে ভালো কাজ করেছে হলো নতুন কাকুর সাথে সম্পর্ক এই যে বিয়েটা করে।" আর তখন এই কথা শুনে সবাই খুব খুশি হয়ে যায়। নতুনও খুব খুশি হয়। বর্ষার দিকে ভয় পেতে থাকে। রুদ্র তখন বলে, "সবথেকে বড় ভালো কাজ করেছে স্যার। আমি জোর গলায় বলছি।" আর বলে, "ঠিক আছে, আপনারা সবাই বসুন। স্বতন্ত্রবাবু আপনিও বসুন। কমলিনী দেবী আপনি আসুন।" আর তখন কমলিনী আবার কাঠগড়ায় আসে। এরপর দেখা যাবে বলতে থাকে, "এবার আমি বর্ষা দেবীর সাথে কথা বলতে চাই।" আর তখনই বর্ষার সাথে কথা বলে। বর্ষা তখন বলে, "বলুন স্যার।" এরপর বলে, "আপনার বিয়ের আগের ইতিহাস দেখলাম। পরেরটাও শুনলাম। টর্চার হয়েছেন। আপনাকে যে ফিজিক্যালি টর্চার করা হয়েছে, সেই কথাটা কি এখনো আপনি বলবেন?" আর তখন বলে, "হ্যাঁ স্যার, মানে মিথ্যে কথা বলে আমার কি লাভ আছে বলুন? আমার কি কিছু লাভ আছে? লাভ নেই তো।" আর তখন বলছে, "আপনার হাবভাব, আপনার চালচলন, কথাবার্তা, আপনার ইতিহাস যা বলছে, তাতে তো পড়ে মার খাওয়ার মেয়ে আপনি নন।" আর তখন এই কথা শুনে তো আরো ভয় পেয়ে যায়। এরপর বলে যে, "তাছাড়া আগে পর্যন্ত আপনার স্বামী আপনার পক্ষেই ছিলেন। এখন কিন্তু আপনার পক্ষে নেই। অথচ আপনার স্বামী জানেন না যে আপনার উপর টর্চার করা হচ্ছে?" আর তখন বলে, "আবার আপনারা এক বাড়িতে ছিলেনও না। তাহলে টর্চারটা হলো কখন?" আর তখনই বর্ষা বলতে থাকে, "যতক্ষণ ওই বাড়িতে ছিলাম ওইটুকু সময়ের মধ্যেই হয়েছে স্যার।" বলে যে, "আপনার স্বামী জানেন না?" আর তখন বলছে, নিজের মায়ের কথা কি আর বলবেন নিজের মুখে?" এরপর রুদ্র রেগে যায়। রেগে গিয়ে বলে, "একদম মিথ্যে কথা বলছে স্যার। একদম মিথ্যে কথা বলছে। আপনি আপনি দেখতে পাচ্ছেন আমার মা একটা মাছি পর্যন্ত মারতে পারে না। ও পুরো মিথ্যে কথা বলছে। একটা মানুষকে মারার কথা তো দূরে স্যার। উনি, উনি একটা মাছি পর্যন্ত মারতে পারেন না। আর উনি তো তার উপর পুত্রবধূ হয়ে থাকেন। সেই ক্ষেত্রে তো আরো ওর উপর হাত তুলতে পারবে না। আমার মা কখনো এই কাজ করতে পারবে না স্যার, কখনোই না।" আর বলে, "আমার মা একদম, একদম ভালো মানুষ। তার পক্ষে এরকম কাজ করা সম্ভবই নয়।" আর তখনই দেখা যাবে সাহেব বলতে থাকে, "বর্ষা দেবী বিচারটাকে প্রমোশন ভাবাটা সেই অভ্যাসটা একটু বদলান।" আর তারপর দেখা যায় আর কিছু বলতে পারে না। এরপর বর্ষার পক্ষের উকিল বলছে, স্যার আপনি যদি এভাবে কথা বলেন, এই ধরনের কথা বলেন, তাহলে বর্ষা দেবীর তো কিছু বলারই থাকবে না।" এরপর দেখা যায় বলতে থাকে, "আমাদেরও কিছু বলার সুযোগ দিন।"
আর তখন জজ সাহেব বলে, "হ্যাঁ বলুন।" আর তখন বলে, "শুনবো তো, আমি আপনাদের কথা শুনবো। বলুন।" আর তখন বলে, "প্রথম কথা, আপনার কাছে কি ডকুমেন্টস আছে যে উনি টর্চার করেছেন, উনি শিকার হয়েছেন এরকম ধরনের কিছু? উনি এত মার খেয়েছেন, কোনো মেডিকেল রিপোর্ট কি করিয়েছেন?" আর তখন বলে, "না, করাইনি।" এরপর বলে, "কোনো প্রমাণ কি আছে আপনার কাছে?" তখন বলে, "না।" এরপর বলে, "তাহলে সেই ক্ষেত্রে তো আপনারা কিছু বলার থাকতে পারে না?" এরপর আর কিছুই বলে না উকিল সাহেব। উকিল সাহেব মাথা নত করে দাঁড়িয়ে থাকে। দেবী বিয়ের আগে এই ধরনের ব্যভিচারের সাথে যুক্ত ছিলেন। আর এটা ভুল নাকি সঠিক? আর তারপর বর্ষা তো ভয় পেয়ে যায়। এরপর দেখা যায় উকিল বলে, বর্ষার পক্ষের উকিল বলে, "হ্যাঁ, যদি জড়িত থাকে তারপরও তো এটার সাথে যে সে জড়িত আছে তার তো কোনো সম্ভাবনা নাই, না স্যার?" আর তখন বলতে থাকে যে একটা সঙ্গ যদি একটা মানুষের সাথে থাকে তার সাথে অনেক সঙ্গ থাকেন। অনেক কিছুর সাথেই উনি জড়িয়ে পড়তে পারেন। ১ম এ একটা মানুষকে বুঝতে হবে। এভাবে যদি আপনি ওকালতি করে থাকেন তাহলে তো আপনার ওকালতির ভবিষ্যৎ অন্ধকার হয়ে যাবে। তখন এ কথা শুনে মাথাটা নত করে ফেলে। আর কোনো কথা বলতে পারছে না। এরপর দেখা যায় বলতে থাকে, "অবশ্য বর্তমানে যে আপনার অন্ধকার হচ্ছে না তা কিন্তু নয়। ফলে যে আপনি এখন বসুন, শুনুন। বর্ষা দেবীর পক্ষে যা করা সম্ভব হয়েছে, যা উনি করেছেন ব্যাকগ্রাউন্ডে তাতে করেই বোঝা যায় উনি এই কাজটাও করতে পারবেন। অর্থাৎ উনি অবলীলাকালে কাউকে মিথ্যে কথা বলে ফাঁসাতে পারেন। উনার পক্ষে এটা সম্ভব।" এরপর বর্ষার পক্ষের উকিলকে বলছে, "আপনি কিন্তু আমাকে এই ২য় প্রশ্নের উত্তরটাও দিতে পারেননি। আপনার কাছে আমার আর কোনো প্রশ্নের নেই।" আর তখনই দেখা যাবে প্রসম বলতে থাকে, "স্যার, আমি একটা কথা বলতে চাই।" এরপর বলে, "আপনি?" এরপর বলে, "আমি কমলিনীর দাদা।" এরপর বলে, "স্যার, আমার বোন শ্বশুরবাড়িতে একটা সময় অনেক কষ্ট পেয়েছে। আর এই শ্বশুরবাড়িতেই এমন কিছু মানুষ পেয়েছে যাদের সঙ্গে এতটা পথ থাকতে পেয়েছেন। তার মধ্যে একজন হচ্ছে ওর ননদ। ওর ননদ ওর সাথে সবসময় বিপদে সবসময়। ইওর অনার, আপনি কুর্চিকে জিজ্ঞেস করে দেখুন না যে ওর সঙ্গে তো আলাদা করে কিছু থাকা সম্ভব নয়। ওর বৌদি মানে আমার বোন কেমন মানুষ সেটা কুর্চি নিজের মুখ দিয়ে বলবে।" আর তারপর দেখা যায় কুর্চি দাঁড়িয়ে পড়ে। এরপর বলে কুর্চি যে, "স্যার, আমি অনেক সময় ভুলিয়ে গিয়েছি এই মানুষটা একসময় যে রক্তে মাংস গড়া মানুষ সেটা আমি ভুলেই গিয়েছি। আমার মায়ের আর আমার পরিবারের সমস্ত রকমের ঝামেলা, ঝঞ্ঝাট সবকিছু সহ্য করে হাসি মুখে এতদিন যে কিনা এত বছর ধরে আমাদের সংসারটাকে এগিয়ে নিয়েছে, তিনি হলেন আমার এই বৌদি ভাই। আমি আমার নিজের দাদার জন্য যতটা লজ্জাবোধ করি, আমি স্বতন্ত্র বসার জন্য ততটাই অহংকারী, ততটাই গর্ববোধ করি। মনে হয়েছে জীবনে যদি একটাই মানুষ থেকে থাকে তাহলে এই স্বতন্ত্র বোস আর এই হচ্ছে কমলিনী দেবী।" এটাও মনে হয়েছিল স্যার, সত্যি ওদের দুজনের একসাথে থাকা প্রয়োজন ছিল। অনেকটা দেরি হলেও আজকে ওরা একসঙ্গে থাকছে। এর জন্য আমি নিজেকে, নিজেকে খুব গর্ববোধ করি। তবে একটা কথা স্যার, যে একটা কথা আপনাকে আমি বলতেই চাই যে এই যে আমার বৌদি ভাইয়ের সঙ্গে ঠিক যা হচ্ছে, যা হয়েছে এই পর্যন্ত, এর কোনটাই কিন্তু এই মহিলাটা ডিজার্ভ করে না। তবে শেষ বিচারটা হচ্ছে আপনার হাতে। দেখবেন স্যার, এই মানুষটা যেন সঠিক বিচার পায়। কেউ যেন তাকে ফাঁসিয়ে মিথ্যে বদনাম দিয়ে তাকে ফাঁসিয়ে জিতে যেতে না পারে। আর তখন বলে, "ধন্যবাদ আপনাকে।" এরপর সবাই বসে পড়ে। আর তখনই দেখা যাবে প্রসম বলতে থাকে যে, "ইওর অনার, আমার বোন সারাটা জীবন অনেক কষ্ট করেছে। সবে সুখের মুখ দেখতে শুরু করেছে। সেটা কারো সহ্য হচ্ছে না। এর জন্য তাকে ফাঁসানো হচ্ছে। ইওর অনার, আপনার কাছে আমার বোনের জন্য আমি কমলিনীর দাদা আর কাকুমণি আপনার কাছে আপিল করছি। কাকুমণি বলো না।" তখন দেখা যায় কাকুমণি বলতে থাকে, "স্যার, কোর্টে আমাদের আস্থা আছে। আর বিচার ব্যবধানের উপর আমাদের সম্পূর্ণ আস্থা আছে। আমরা চাই এই জিনিসটার সমাধান হোক। আমাদের কমলিনীও যেন সুষ্ঠু বিচার পায়। এদিকে একটু দেখবেন স্যার।" তখন বলে, "ধন্যবাদ।" এই বলে বসে পড়ে। আর তারপর দেখা যাবে বর্ষার বাবা বলছে যে, "ধর্মবোধা, আমি বর্ষার বাবা। বাবা হিসেবে তো মেয়ের সঠিক বিচার চাইবো, তাই না? আপনি দেখবেন আমার মেয়ে যেন সঠিক বিচার পায়।" আর তখনই জেঠু বলতে থাকে, "আমরা কিন্তু এখানে এমনি লড়াই করতে আসিনি। আমাদের মেয়ের জন্যই এসেছি।" আর তখন বলতে থাকে, আমাদের মেয়ের হাত এখানে এসেছি, নয়তো আসতাম না।" আর তখন জজ সাহেব বলে, "আপনারা কি দেখেছেন আপনাদের মেয়ের উপর টর্চার হয়েছে?" তখন বলে, "না।" এরপর বলে, "আমাদের সামনে তো গায়ে হাত দেয়নি। আমরা কি করে জানবো?" আর তখন বলে, "আপনারা আপনাদের মেয়েকে সম্পূর্ণ বিশ্বাস করেন?" এরপর বলে, "হ্যাঁ, নিশ্চয়ই করি। আমার মেয়েকে বিশ্বাস করব না? এটা কেমন কথা?" আর তখন বলে, "সন্তান যে সবসময় বিশ্বাসে কাজ করে তা তো নয়।" আর তখনই বর্ষা ভয় পেতে থাকে। এরপর বলে, "যদি তাই হতো তাহলে কমলিনী দেবী
যে কারো সন্তান তাও তাকে বিশ্বাস করে নিশ্চয়ই ঠিক কাজ করতেন। আমাদের সমস্ত বিষয় পর্যালোচনা করে মনে হচ্ছে যে কমলিনী দেবী একদম নির্দোষ। তাই তাকে বেকসুর খালাস দেওয়া হলো। আর তখন এই কথা শুনে সবাই খুশি হয়ে যায়। এরপর বলে আজকে এই পর্যন্ত। এই বলে জজ সাহেব চলে যায়। আর তারপর কমলিনী দেবীকে মানে কমলিনীকে পেয়ে সবাই খুব খুশি হয়েছে। কুর্চি জড়িয়ে ধরে আর বুবলাইও জড়িয়ে ধরে। এরপর বুবলাই কুর্চি সবাই তো খুব খুশি। অয়নদীপের কাছে তখন যায় কমলিনী গিয়ে হাত জোড় করিতে থাকে আর কথাবার্তা বলতে থাকে। এরপর অয়নদীপ সেখান থেকে চলে নতুন কেউ দেখে খুব খুশি